চালাইতে হবে। তারা আসেন অপ্রস্তুত সময়ে। তাদের ভাষা অস্বস্তিকর, কিন্তু সেই ভাষাই ক্ষমতার আরামকে দাঁড়ায় বসে থাকা মানুষদের ঘুম ভাঙিয়ে দেয়। তারা রাষ্ট্রকে বিব্রত করেন, ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেন, আর তথাকথিত নিরাপদ রাজনীতির মুখোশ ছিঁড়ে ফেলেন। তারা মাইক্রোফোন পান না, বরং নিজেরাই কেড়ে নেন। ইতিহাসে বিপ্লবীরা প্রথমে বিতর্কিত আর পরে অপরিহার্য হয়ে ওঠেন। ২৪শে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে এমনই এক অস্বস্তিকর কিন্তু সাহসী নাম ছিল শরীফ ওসমান বিন হাদি। ঝালকাঠির নলসিটির এক ধর্মীয় পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। পিতা মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। ৬ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ এই সন্তান ছোটবেলা থেকেই দেখেছেন ধর্ম, নৈতিকতা আর শাসনের কঠোর বাস্তবতা। ঝালকাঠি থেকে আলিম শেষ করে তিনি পাড়ি জমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে তিনি ছিলেন রামপুরা এলাকার আন্দোলনের এক অদম্য সংগঠক। কোনো কেন্দ্রীয় পদবি নয়, বরং মানুষের সাথে সরাসরি মিশে গিয়ে আন্দোলনের ভাষাকে মাঠের ভাষায় রূপান্তরিত করাই ছিল তার সার্থকতা। ৫ই আগস্টের পর যখন সবাই ক্ষমতার ভাগাভাগি কিংবা নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত, ঠিক তখনই তিনি নিয়ে আসেন ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হয়ে ওঠেন এই মঞ্চের বলিষ্ঠ মুখপাত্র। তার দাবি ছিল স্পষ্ট, আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে। তিনি বলতেন, হত্যাকাণ্ডের দায়ে দলটির আর রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। ওসমান হাদি কেবল সাবেক শাসক দলের বিরুদ্ধেই সরব ছিলেন না, তিনি আঙুল তুলেছিলেন সকল দলগুলোর দিকে। রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা চাইতেন বলে সত্য বলতে দ্বিধা করতেন না তিনি। তাই তো পুরনো ধাঁচের রাজনীতি অব্যাহত থাকলে বিএনপি ক্ষমতায় ফিরে 2 বছরের বেশি টিকতে পারবেন না, কিংবা এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে যেমনটা মুক্তিযুদ্ধকে করেছিল আওয়ামী লীগ, এমন কথাগুলো বলতে একবারও দ্বিধা করেননি তিনি। হেফাজত ইসলামের এক সম্মেলনে নারী অবমাননার জন্য সংবাদ সম্মেলন করে তিনি তাদের ক্ষমা চাওয়াতেও বাধ্য করেছিলেন। তথাকথিত তৌহিদি জনতার মববাজদের বিরুদ্ধেও ছিলেন তিনি সমান সরব। আর এই আপোষহীনতাই তাকে তরুণ প্রজন্মের কাছে করেছে অকুতোভয় এক আইকন। জনগণের কাছে হাত পেতে তিনি নির্মাণ করেন ইনকিলাব কালচারাল সেন্টার। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে শক্ত বাংলাদেশপন্থী সংস্কৃতির বিকাশ প্রয়োজন, সেই ভাবনা থেকেই তিনি কালচারাল সেন্টারে কত পরিশ্রমী না করেছেন। 2026-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি যখন ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিলেন, তখন তার প্রচারণার হাতিয়ার ছিল স্বচ্ছতা। বাতাসা মুড়ি নিয়ে অভিনব প্রচারণায় তিনি ক্রাউড ফান্ডিংয়ে জনমানুষ থেকে টাকা নিতেন এবং নিজেই আবার সব টাকার হিসেব প্রতি সপ্তাহে দিতেন। তিনি চেয়েছিলেন ব্যবস্থার ভেতরে ঢুকে ব্যবস্থার পরিবর্তন করতে, যেখানে দুর্নীতি নয়, থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা। রাজনীতির কঠোর ভাষার বাইরে ওসমান হাদি ছিলেন একজন সংবেদনশীল কবি। সীমান্ত শরীফ ছদ্মনামে প্রকাশিত তার কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশ আমাদের পরিচয় করিয়ে দেয় এক মর্মী ও প্রশ্নমুখর মানুষের সাথে। ওসমান হাদি জানতেন তার পথ কণ্টকাকীর্ণ। বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন, বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি বলতেন, মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। বাবাকে তীব্রভাবে ভালোবাসা হাদি নিজের জীবন নিয়ে শঙ্কিত না থাকলেও চিন্তিত ছিলেন নিজের 10 মাসের ছেলেকে নিয়ে। বলেছিলেন, তার কিছু একটা হয়ে গেলে যেন অন্তত বিচারটা ঠিকঠাক হয় আর তার ছেলেটাকে যেন কেউ দেখে রাখে। তার মৃত্যুর পর সরকার ওসমান হাদি পরিবারের দায়িত্ব নিয়েছে, কিন্তু বিচার, প্রশাসন আর আদালতের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরা কি সেই বিচার হতে দেবে? ওসমান হাদির মৃত্যু কেবল একজন মানুষের বিদায় নয়, এটি রাষ্ট্রের সামনে ঝুলে থাকা এক অসম্পূর্ণ প্রশ্নচিহ্ন। বাংলাদেশের সত্য বলার শাস্তি যদি হয় গুলি, তবে সেই রাষ্ট্র কার? ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তিনি ক্ষমতার হৃৎপিণ্ডে এক গভীর কম্পন ধরিয়ে দিয়ে গেছেন। কিন্তু হত্যাকারীরা জানে সত্যকে গুলি করে থামানো যায় না। হাদি তো বলেই গেছেন, আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে, কিয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে এই মাটির সন্তানেরা লড়াই জারি রাখবেই।